জেনে রাখুন, এই পর্বে আমরা জানব বালক অরবিন্দের অসাধারণত্ব। এটা আমি শ্রী অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের শ্রী অরবিন্দ বইটি থেকে পড়ে শোনাচ্ছি। আপনারাও যদি বইটি অনলাইনে ফ্রিতে পড়তে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। প্রথমে আমরা জানব শ্রী অরবিন্দের মাহাত্ম্য, যা না জানলে সব কিছুই অজানা থেকে যায়। অরবিন্দ শব্দটির অর্থ কী? অরবিন্দ শব্দটির অর্থ পদ্মপুষ্প। অরবিন্দ সরোবরে প্রস্ফুটিত হয়। অরবিন্দ কালক্রমে মলিন হয়, শুষ্ক হয়, কিন্তু বিশ্ব সরোবরে বিকশিত শ্রী অরবিন্দ কোনো দিন মলিন হবেন না, বিশুষ্ক হবেন না। এই বিশ্বে শ্রী অরবিন্দ চিরভাস্কর। কেন কেন শ্রী অরবিন্দ চিরভাস্কর? একদা ভারত ছিল পরাধীন। সেই পরাধীন ভারতে অরবিন্দ স্বাধীনতার স্বর্ণধ্বজা করেছেন উড্ডীন, তাই তিনি চিরভাস্কর। সংস্কৃত গ্রন্থে উক্ত হয়, অব্রাহ্মণ বিশ্বামিত্র সাধনা বলে ব্রাহ্মণত্ব লাভ করেছেন। দিব্য দৃষ্টি, দিব্য ভাব, দিব্য জ্ঞান লাভ করেছেন। অরবিন্দ ঘোষও সামাজিক প্রথা অনুসারে অব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছেন দিব্য দৃষ্টি, দিব্য ভাব, দিব্য জ্ঞান। তাই শ্রী অরবিন্দ চিরভাস্কর। এবার বলি বালক অরবিন্দের অসাধারণত্ব। ভারতের বহু সন্তান সন্ততি অল্প বয়সেই বৃহৎ ভাব প্রদর্শন করেছেন। এরূপ দৃষ্টান্ত ভারতের বৈদিক যুগ হতেই দৃষ্ট হয়। শ্রীকৃষ্ণ, নচিকেতা, আরুণী, একলব্য, প্রহ্লাদ, সত্যকাম, জাবাল, শ্রীচৈতন্য, শাক্যপুত্র রাহুল, নেতাজি সুভাষ, উড়িষ্যার বাজি রাউত, রানী ভবানী, গুরু গোবিন্দ সিংহ, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, বিপ্লবী ক্ষুদিরাম বসু, গোপালকৃষ্ণ গোখলে, বাদশাহ ঔরঙ্গজেব, আসামের কনকলতা বড়ুয়া, ইংরাজি অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মহাত্মা শিশির কুমার ঘোষ, সাধক কমলাকান্ত, জগদীশ তর্কালঙ্কার, আজাদ হিন্দ ফৌজের বেলা দত্ত, শঙ্করাচার্য, মুগ্ধবোধ ব্যাকরণের প্রণেতা বোপদেব, মেবারের শক্ত সিংহ, স্বামী বিবেকানন্দ, স্বদেশ সেবক চিত্তরঞ্জন গুহঠাকুরতা, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সাধারণত শ্রদ্ধা ভরে যাকে বলা হয় বাঘা যতীন, বুন্দেলখণ্ডের বীর ছত্রসাল, পণ্ডিত জওহরলাল নেহেরু, ক্লোরিয়াল, গোবিন্দচন্দ্র চক্রবর্তী, বদান্য ব্যবসায়ী মহেশচন্দ্র ভট্টাচার্য এবং আরও অনেকেই অল্প বয়সেই কোনো না কোনো প্রকার অপ্রতিম ভাব প্রদর্শন করেছেন। বালক অরবিন্দ অসাধারণত্ব প্রদর্শন করতে লাগলেন। একাধিক প্রকার অসাধারণত্ব। বালক অরবিন্দ ইংরেজের মতো নেকটাই বা গলাবদ্ধ ঠিকমতো এঁটে নিতে পারে না, জামার বোতামও ঠিকমতো লাগাতে পারেন না। তিনি কাহারও সঙ্গে সঙ্গ করেন না, রঙ্গ করেন না, ব্যঙ্গ বা মারামারিও করেন না। তিনি ক্রীড়া করেন না, গৃহ থেকে বাইরে বড় একটা বহির্গত হন না। তাহলে বালক অরবিন্দ কি করেন? তিনি বসে থাকেন ঘরের কোণে, বসে থাকেন আপন মনে, রত থাকেন অধ্যয়নে। পাঠ যেন তার নাট, পাঠ যেন তার রাজপাঠ। তিনি নানা রকম গ্রন্থ পাঠ করেন। সাধারণ গ্রন্থ নয়, অসাধারণ গ্রন্থ। সবাই দেখল বালক অরবিন্দ ইতিমধ্যেই বিশ্বের বরণীয় বই বাইবেল পাঠ করে শেষ করেছেন। ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ার, তার জুড়ি নেই আর। শেক্সপিয়ারের রচনা যেন পেয়ারা বা নাশপাতির মতো প্রীতিপ্রদ। বালক অরবিন্দ সেই সব নাটকও পাঠ করেছেন, মনেও রেখেছেন। ল্যাটিন ভাষা কোনো শিক্ষার্থীর পক্ষেই সহজ নয়, কিন্তু দেখা গেল বালক অরবিন্দ ল্যাটিন ভাষা খাসারূপে শিক্ষা করে উৎপাদন করেছেন সকলের বিস্ময়। ইংরাজি তো তার কাছে যেন ফুলের সাজি, সেটি যেন হয়ে গেছে তার মনের পক্ষে একটি সাজই। যেসব পদ্য রচনা করেছেন মিল্টন, বায়রন, কিটস আর শেলি, বালক অরবিন্দের মন সেসবের মধ্য দিয়ে করে যেন কেলি। কিন্তু 10 বছর বয়স্ক অরবিন্দ কেবলমাত্র পরের রচিত কবিতা কুঞ্জেই কেলি করেন না। তাহলে তিনি কি করেন? তার কলমও তখন কবিতা রচনা করে। তার সেই পদ্য হয়ে ওঠে অনবদ্য,
সেই ভারতীয় বালক পদ্য রচনা করেন ল্যাটিন ভাষায়, ইংরেজি ভাষায়। সেই পদ্য পাঠককে হর্ষে ভাষায়। বালক অরবিন্দের ইংরেজি শিক্ষার দীপশিখা দর্শন করে শ্রীমতী ড্রয়েড ভাবলেন, এই অখ্রিশ্চান অবিলেতি ছেলে তো আমাদের সঙ্গে ভাব করে ফেলেছে। এখন আমরা যদি একে খ্রিশ্চান করে নিতে পারি তাহলে আমরা হব লাভবান। একে কি যিশুর অনুরক্ত ভক্ত করে নেওয়া যায় না? কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখলেন না, তাই চায় না। ড্রয়েড পরিবারে বালক অরবিন্দের দিন কাটতে লাগলো। কতদিন কাটল? 5 বছরে যতদিন হয় ততদিন। তারপর কার্য ব্যাপদেশে ড্রয়েডরা চলে গেলেন অন্য স্থানে। তখন তারা অরবিন্দ ও তার 2 ভ্রাতাকে রেখে গেলেন লন্ডনে। ওদিকে অরবিন্দের পিতা কৃষ্ণধন ইতিমধ্যেই ভারতে প্রত্যাবর্তন করেছেন সপরিবারে। ইংল্যান্ডে অবস্থান করে তার কার্যের যেমন কোনো সুযোগ সুবিধা হয়নি, তাই তিনি তখন ইংল্যান্ড ত্যাগ করেন। একাদশেই এক আদর্শের উন্মেষ। অরবিন্দের বয়স 11 বর্ষ। তখন তার চিত্তদেশে সজ্ঞাত হলো এক হর্ষ। তিনি অনুভব করলেন, এই ভবে অভিনব কিছুর আবির্ভাব হলে একটা পরিবর্তন যেন আসন্ন। 11 বর্ষীয় বালক মনে মনে সংকল্প করলেন, সেই পরিবর্তন প্রবাহের মধ্যে তিনি পৌরষ প্রদর্শন করবেন। সেই কার্যে তিনি অর্যোচিত ভূমিকা অবলম্বন করবেন। বালক অরবিন্দ ঘোষ হয়তো মনে করলেন তিনি হবেন শ্রী অরবিন্দ। ইংল্যান্ডের লন্ডনে বিদ্যানিকেতনে। ইংল্যান্ডের রাজধানী লন্ডন যেন ইংল্যান্ডের লণ্ঠন, আলোর লণ্ঠন। ইংল্যান্ডের যাহা কিছু ভালো, লন্ডনে দৃষ্ট হবে তার আলো। ম্যানচেস্টারে বিদ্যা চেষ্টার পর অরবিন্দ গেলেন লন্ডনে। তখন তার বয়ঃক্রম 13 বর্ষ। লন্ডনের একটি বিদ্যালয়ের নাম সেন্ট পল স্কুল। সেন্ট পল কি? সেন্ট পল সুবিখ্যাত সুমহান খ্রিস্টান সাধু। তাঁর উপদেশ রাশি অতি সুস্বাদু। অরবিন্দ ভর্তি হলেন সেন্ট পলস বিদ্যালয়ে। সুমহান সাধুর নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেন ভবিষ্যতের এক সুমহান সাধু। তাই দেখে দেবতারা হয়তো অলক্ষ্যে বললেন, সাধু সাধু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন গ্রিক ভাষায় ভালো রকম লব্ধবিদ্য। তিনি তার বিদেশি ছাত্র অনুপম অরবিন্দের প্রতি প্রীতিযুক্ত হলেন। অরবিন্দকে গ্রিক ভাষা শিক্ষা দিতে লাগলেন। গ্রিক ভাষা অতি ভাষময়ী ভাষা। মহাকবি হোমারের মহাকাব্য ইলিয়াদ, মহাকাব্য ওডিসি, এসকাইলাস, সোফোকিলস এবং ইউরিপাইডিসের নাটক, সেই সবই গ্রিক ভাষা ভাণ্ডারে আলোক সঞ্চারে। কিশোর অরবিন্দ গ্রিক ভাষা খাসারূপে আয়ত্ত করতে লাগলেন। শিক্ষকদের বিস্মিত করে দিলেন। ইংরাজি, ল্যাটিন, গ্রিক বেশ করে শিক্ষা হলো। এইবার ফরাসি ভাষাও বাদ রইল না। ফরাসি ভাষা যেন ফুরফুরি হাওয়া, যত যায় পাওয়া ততই যায় চাওয়া। অল্পবয়স্ক অরবিন্দ তখন হলেন 4টি বিদেশি ভাষায় চমৎকার রূপেই পটু। তাই দেখে সবাই অবাক, কিন্তু অরবিন্দ মিতবাক। কেবল ওই 4টি নয়, আরও কয়েকটি ভাষা অরবিন্দ তখন শিক্ষা করলেন। স্প্যানিশ ভাষা, জার্মান ভাষা এবং ইটালিয়ান ভাষা জ্ঞানেও তিনি কিছু কিছু ভূষিত হলেন। 14 বর্ষ বয়স্ক অরবিন্দ পটুতা প্রদর্শন করতে লাগলেন 7টি ভাষায়। ওইরূপ প্রতিভা কি পৃথিবীতে প্রায়ই পাওয়া যায়? পাওয়া যায় না। অরবিন্দ যেন প্রতিভা পারাবার। পদ্য রচনার ও পরীক্ষার প্রথম স্থান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গ্রিক ভাষায় ও ল্যাটিন ভাষায় কবিতা রচনার প্রতিযোগিতা হলো। প্রথম পুরস্কার কে পেল? ইংরাজের দেশে বিদেশি বালক অরবিন্দ। বিভিন্ন পরীক্ষায় প্রথম স্থান কে লাভ করল? অরবিন্দ। প্রবেশিকা পরীক্ষাতেও অরবিন্দই লাভ করেন শীর্ষস্থান। শংসাপ্রসূনে হলেন শোভমান। পারিতোষিক লাভ করলেন, বৃত্তি লাভ করলেন। তার জীবনে আরও অনেক সংগ্রাম বাকি, যা ছোটবেলার থেকেই শুরু হয়েছিল। অর্থাভাবে আত্ম। বিদ্যা শিক্ষার্থী অরবিন্দ বিদ্যাভাবে বিভোর ছিলেন। নানাবিধ পাঠ করতে করতে কোনো দিন হয়তো রাত্রি ও ভোর হয়ে যেত। কোনো প্রকার বিলাসিতা তার ছিল না। আহার বিহার ছিল একমাত্র মহাব্রত। কিন্তু স্বদেশ হতে সুদূরে সেই বিদেশে তার অর্থাভাব দেখা দিল। তিনি যেন দুরারোগ্য দারিদ্র ব্যাধি দ্বারা আক্রান্ত হলেন। তখন তার অবস্থা হলো ক্ষুধাগ্নি নিবৃত করার উপযুক্ত আহার, শৈত্যের প্রকোপ পর্যুদস্ত করার উপযুক্ত পরিচ্ছেদ, সামাজিক মান সম্ভ্রম অক্ষুণ্ণ রাখার পক্ষে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ, পুস্তক ক্রয় করে পাঠ করে মনের পুষ্টিবিধান,
অর্থাভাবে এই সব তার রীতিমতো হয়ে উঠছে না। অর্থাভাবের কারণ হলো অরবিন্দের পিতা পুত্রদের নিকট উপযুক্ত পরিমাণ অর্থ প্রেরণ করতে পারছিলেন না। তার কারণ সংসারের জন্য অর্থ ব্যয় এবং অভাবগ্রস্ত নানা জনের প্রয়োজন পূরণ করার পর ইংল্যান্ডে অবস্থিত পুত্রদের নিকট প্রেরণ করার মতো অর্থ তার মোটেই উপার্জন হচ্ছিল না। সেই সুদূর বিদেশে অরবিন্দ এবং তার দুই ভ্রাতার তখন ক্লেশ আর ক্লেশ। স্বাস্থ্য সুস্থ থাকছে না, মান সম্মান বজায় থাকছে না, দুশ্চিন্তা এসে আক্রমণ করছে, কর্তব্য সম্পাদনে ব্যাঘাত হচ্ছে। দারিদ্র্যের অনেক দোষ। দারিদ্র্য মানুষের জীবনকে দড়ির মতো তুচ্ছ করে তোলে। দারিদ্র্য মানুষের মনুষ্যত্বকে শূন্য গর্ভ করে তোলে। প্রাচীনকালের বিদ্বজনেরা সংস্কৃত ভাষায় বলেন, দারিদ্র্য দোষ মানুষের গুণরাশি নাশ করেন। মানুষের অন্তর্নিহিত গুণরাশির বিকাশের দ্বার রোধ করে দাঁড়ায় দারিদ্র্য। সংস্কৃত ভাষায় আবার বলা হয়েছে, উত্থায় হৃদি লিয়ন্তে দারিদ্রানাং মনোরথা। দরিদ্র লোকেদের মনের বাসনাগুলো হৃদয়ের তরঙ্গের মতো উত্থিত হয়, আবার হৃদয়ের মধ্যেই লয়প্রাপ্ত হয়। দরিদ্রজন তার মনোরথ অনুসারে কর্ম সম্পাদনে সমর্থ হয় না, কারণ কর্ম সম্পাদনের মতো অর্থ তার নেই। দারিদ্র্যের দরিয়ায় পতিত হলে মানুষের জীবন শুধু হাবুডুবু খায়। মর্যাদার কৌলিন্যের কুল প্রাপ্ত হওয়া তার পক্ষে কঠিন হয়। দারিদ্র্য যে কেবলমাত্র সুকর্ম সম্পাদনেই বাধা দান করে তা নয়, দারিদ্র মানুষকে দুষ্কর্ম সম্পাদনের পথেও প্রচলিত করে। দরিদ্র মানুষ অসৎ উপায় অবলম্বন করে, সদ্ভাব বর্জন করে। বিশ্ব সমাদৃত সংস্কৃত ভাষায় কথিত হয়েছে, বুভুক্ষ ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি কোনো পাপকর্ম না করে। ধীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, মানুষের দারিদ্র্যের জন্যই মানুষ অনেক অপকর্মের অনুষ্ঠান করে থাকে। সুতরাং দারিদ্র্য যে মানুষের জীবনে কিরূপ দস্যুর কাজ করে তা বুঝতে বিলম্ব হয় না। অরবিন্দ এবং তার দুই ভ্রাতা বিদেশে অবস্থানকালে সেই দারিদ্র্য দ্বারা আক্রান্ত হয়েও তিন ভাই দমে গেলেন না। অর্থ উপার্জনের জন্য অনর্থের পথ অবলম্বন করলেন না। মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় বলেছেন, বিকারের কারণ থাকা সত্ত্বেও যাদের হৃদয় বিকার প্রাপ্ত হয় না তারাই ধীর। ডাক্তার কৃষ্ণধনের তিন পুত্র অভাবের মধ্যে সদ্ভাব অক্ষুণ্ণ রাখতে সমর্থ হলেন। তারা তখন হয়তো স্মরণ করলেন কবিবর কৃষ্ণচন্দ্র মজুমদার মহাশয়ের প্রাণপ্রদ বাণী, পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ রহে কতক্ষণ। অভাব যখন এসে আমাদের জীবনের অন্তরায় হয়ে দাঁড়ায়, অভাবজনিত ক্ষোভ যখন আমাদের জীবনকে ক্ষয় করতে চায়, তখন যদি আমরা মনে করি আমাদের মতো অভাবগ্রস্ত মানুষ পৃথিবীতে অনেকেই তো রয়েছে, তাহলে অভাবের সময়েও সান্ত্বনা লাভ করে আমরা কিঞ্চিৎ শান্ত থাকতে পারি। অর্থাভাবগ্রস্ত অরবিন্দও তখন চিন্তা করলেন সেই রূপ। অভাবগ্রস্ত কোটি কোটি মানুষের রূপ তার হৃদয়ে দর্পণে প্রতিফলিত হলো। অরবিন্দ ভাবলেন, সুখ সুখ করে ক্রন্দন করে সময় ব্যয় করে কি লাভ হবে? যারা দুঃখী, সমগ্র জীবনব্যাপী সাধনা করব তাদের করতে সুখী, তাহাতেই লব্ধ হবে প্রকৃত সুখ, জব্দ ও স্তব্ধ হয়ে যাবে যাবতীয় দুঃখ। অর্থাভাবের সংকটটাকেই সংকটে পাতিত করবার জন্য অরবিন্দের জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়ভূষণ লন্ডন শহরের একটি ক্লাবে চাকরি গ্রহণ করলেন। অরবিন্দ অর্থ উপার্জন বিষয়ে নিষ্ক্রিয় রইলেন না। নানারূপ প্রবন্ধ রচনা করে অর্থ উপার্জনের উপায় অবলম্বন করতে সচেষ্ট হলেন। অভাব তাদের জীবনযাত্রাকে একেবারে পঙ্গু করে দিতে পারল না। মানুষ জীবনে সদ্ভাব অবলম্বন করে নানারূপ বিরুদ্ধ অবস্থার সঙ্গে যে সংগ্রাম, তাহাই জীবনকে করে তোলে অবিরাম। শ্রোতা বন্ধুরা, জেনে রাখো এই পর্বে এইটুকুই। জেনে রাখোতে ঋষি অরবিন্দের আগামী পর্বে স্বদেশ চিন্তা ও ভারত ভাবনা নিয়ে আলোচনা করব। তাই আপনারা কমেন্ট করে অবশ্যই জানান এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে। আপনাদের করা কমেন্ট এই অনুষ্ঠানের একমাত্র ভিত্তি হবে। যদি বুঝে উঠতে না পারেন কমেন্টে কি লিখবেন, তাহলে অবশ্যই এটুকু লিখে যেতে পারেন, জানতে চাই। আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।